হাই স্টুডেন্টস, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির কম্বিনেশন অফ সেলস এটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের একটা চলতি ভুল ধারণা আছে। ওটা কি না, সেল আর হচ্ছে ব্যাটারি, এই দুটোর মধ্যে আমরা হচ্ছে গুলিয়ে ফেলি কোনটা সেল কোনটা ব্যাটারি। হ্যাঁ, সেল বলতে অ্যাকচুয়ালি কি বলতো, এই যে এইগুলো যেমন হচ্ছে সেল, বা আমরা তাকে বাংলায় বলছি কোষ। এই যে এইগুলো ইন্ডিভিজুয়ালি, এটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক বা রিচার্জেবল হোক, যাই হোক না কেন, এইগুলোকে আমরা বলছি এককভাবে সেল বা কোষ। আর এটার যে সমবায় কম্বিনেশন, মানে আমি যদি বলি এরকমভাবে রাখবো, পরপর রাখবো, সিরিজ কম্বিনেশন করলাম, তখন তখন এই যে কতগুলো সেল মিলে কি হচ্ছে না, ব্যাটারি হচ্ছে। অতএব প্রথমে বুঝবে যে সেল আর ব্যাটারির মধ্যে তফাৎটা কোথায়। তবে সবসময় যে সিরিজ কম্বিনেশনটা হবে এমনটা নয়, ওটা প্যারালাল কম্বিনেশন হতে পারে, আবার সিরিজ আর প্যারালাল দুটো মিক্সড হতে পারে। ওকে, তো আমাদের যেটা আজকে ডিসকাস করব ওটা কম্বিনেশন অফ সেলটা নিয়ে। আচ্ছা, আমরা প্রথমে সিরিজ কম্বিনেশনটা নিয়ে আমরা ডিসকাস করছি। যে দেখো কতগুলো সেল রেখেছি, অ্যাকচুয়ালি এন সংখ্যক সেল আমরা রেখেছি। কেমনভাবে আছে না, একটার মাইনাস একটার প্লাস, তারপরে মাইনাস প্লাস, এরকমভাবে সিরিজের যেমনভাবে হয় পরপর সমস্ত যোগ থাকে। প্রত্যেকটা সেলের অভ্যন্তরীণ রোধটা বা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স, যেখানটায় আমরা কোনো এখানে বাল্ব রাখতে পারি বা অন্য কিছু রাখতে পারি, যেখানে আমরা আউটপুটটা আমরা পেতে চলেছি, তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে আমরা রূপান্তর করব। তো তার জন্য একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর রাখা হলো। তো ন্যাচারালি এখানটায় সবগুলো যে প্রতিটা তড়িৎচালক বলের অভিমুখে একই দিকে। তবে আমরা এখানে প্রত্যেকটা সেলের ইটাকে সমান রেখেছি, এটা আলাদা রাখলেও কোনো কিছু অসুবিধে ছিল না। তো এখানে আমরা দেখে নিই যে কারেন্টটা কত হবে। কারেন্টটা অবভিয়াসলি এই দিকেই হবে। তো এখানটা যদি আইয়ের মানটা হিসেব করতে হয়, আই সমান কি, এখানে দেখো 1 2 3 4 আর মাঝখানে ডট ডট দেওয়া আছে, মানে মোট হচ্ছে এন সংখ্যক সেল আছে। তো তড়িৎচালক বলটা, লব্ধি তড়িৎচালক বলটা কত হবে, ন্যাচারালি এন ই হবে। হয়েছে, অর্থাৎ দুটোর জন্য 2E, তিনটের জন্য 3E, এন সংখ্যকের জন্য এন ই। বাই কি হবে, তড়িৎচালক বল বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স বলতে এখানে দেখো যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এই ক্যাপিটাল আর, এটা কিন্তু সিরিজে আছে। তাহলে এখানটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের টোটালটা হচ্ছে এন সংখ্যক আছে, তার মানে এন স্মল আর হলো। আর কি হবে, তার সঙ্গে এই যে ক্যাপিটাল আর, এটাও সিরিজে আছে, অতএব প্লাস আর করে দিলাম। তাহলে এটাই আমাদের হলো কারেন্টের মান, এই যেটা কারেন্টের মানটা। ওকে, আচ্ছা, এখানটায় দেখো যে যদি এমনটা হয়, যদি ক্যাপিটাল আর গ্রেটার দেন যদি এন স্মল আর হয়, তাহলে কি হবে, তাহলে আমরা এইটাকে নেগলেক্ট করতে পারবো। তখন আই সমান হবে এন ই বাই ক্যাপিটাল আর। বুঝেছে? তার মানে এটা আমরা ভাবতে পারি এই ই বাই আরটা কি, ই বাই আরটা হচ্ছে যদি আমরা একটা সেল নিতাম এইরকম ভাবে, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, এখানে ই আছে। হয়েছে, সেক্ষেত্রে কারেন্ট আমরা কত হচ্ছে পেতাম, এখানে আমরা কারেন্টটা পেতাম আই সমান কত হবে, ই বাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আমরা আগেই বলে দিয়েছি আরটা, ক্যাপিটাল আরটা এন আর এর থেকেও যথেষ্ট বড়, তার মানে এটাকেও আমরা বলতে পারি, এখানেও সেই একই ব্যাপার, ই বাই ক্যাপিটাল আর হবে। হয়েছে, তাহলে মানে একটা সেল মানে এককভাবে ও কিন্তু ই বাই আর কারেন্টটা যেন পাঠাচ্ছে। আর যদি আমরা সিরিজে যদি আমরা রাখি, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা সেল যে কারেন্ট পাঠাবে তার আমরা এন গুণ আমরা কারেন্টটা পাচ্ছি। হয়েছে, অতএব কতগুলো সেল যদি তোমাকে দেওয়া হয়, যাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সও আছে, আমাদের দেখতে হবে
যে আমরা প্যারালাল না না সিরিজে কোন কম্বিনেশনে রাখবো। যদি দেখা যায় যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের টোটালের থেকেও অনেক অনেক বড়, তাহলে তাদেরকে সিরিজে যোগ করাই ভালো। সেক্ষেত্রে একটা সেল যা কারেন্ট দেবে আর কম্বিনেশনের ক্ষেত্রে আমরা তার থেকে 3 গুণ আমরা বেশি কারেন্টটা পাবো। আচ্ছা, এবার ধরা যাক আমরা একটা সেলকে না ইচ্ছে করে হোক বা ভুল করে হোক আমরা বিপরীতভাবে লাগিয়ে দিয়েছি। মানে বুঝতে পারছো যেমনভাবে ছিল এখানে কিন্তু মাইনাসের পরে প্লাস যায়নি, সেলটাকে সেলের যে পোলারিটি এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, তাহলে আমাদের কারেন্টের মানটা কি হবে বা লব্ধি তড়িৎচালক বলটা কি হবে। মনে রাখবে একটা সেল ভুলভাবে লাগানো মানে কিন্তু সে আরেকটা সেলের কার্যক্ষমতা নষ্ট করে দেবে। হ্যাঁ, যদি বলি আমি দুটো সেল যদি ভুল করে লাগাই তাহলে কি হবে, দুটো সেল অন্য দুটো সেলের মানে মোট 4টে সেলের তড়িৎচালক বল সেখানে কিন্তু বিয়োগ হয়ে যাবে। এইভাবে হবে, বুঝেছি? মানে কি, এখানে দেখো 1 2 3 4 5 5টা সেল আছে। 5টা সেলের জন্য কি হওয়া উচিত, 5E হওয়া উচিত। কিন্তু হবে কত, 4টে সেলের তড়িৎচালক বল এই দিকে আছে, এই ডিরেকশনে বাম দিকে আছে, তার মানে 4E। আর এটা তড়িৎচালক বলের অভিমুখ বিপরীত দিকে আছে, তার মানে কি হচ্ছে E সমান দাঁড়াচ্ছে 3E। এটা হচ্ছে কার্যকর তড়িৎচালক বল। মানে কি হলো, একটা সেল অন্য একটা সেলের যেন কার্যক্ষমতা নষ্ট করে দিল, হয়েছে এই। তাহলে আমি যদি বলি যে মোট x সংখ্যক সেল এটা ভুলভাবে লাগানো আছে, তাহলে কি হবে, তাহলে মোট যে তড়িৎচালক বলটা হবে, মোট কত সেল আছে না n সংখ্যক আমরা বলেছিলাম, তার মানে সেখানটা হয়ে যাবে NE মাইনাস x সংখ্যক সেল ভুলভাবে লাগানো আছে মানে আরো x সংখ্যক সেলটাকে নষ্ট কিন্তু করবে, তার মানে কত হবে 2xe। অর্থাৎ লব্ধি তড়িৎচালক বলটা হবে n মাইনাস 2xe। এটা হচ্ছে লব্ধি তড়িৎচালক বল, হয়েছে তো। আচ্ছা, সেক্ষেত্রে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যে বাদ যাবে তা কিন্তু নয়, ওটা কিন্তু কাউন্ট হবে। কেন বলতো, কারেন্ট যখন যাবে এই বদ্ধ বর্তনীতে তখন কি হবে, প্রত্যেকটা সেলের ভেতর দিয়ে যাবে, তার মানে ওই নষ্ট ভোল্ট হবে আর বহির্বর্তনীতেও একটা বিভব পতন হবে। অতএব আরটা কিন্তু যে বিয়োগ যাবে, স্মল আর যে বিয়োগ যাবে তা কিন্তু হবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা কারেন্টটা পাবো I সমান লব্ধি তড়িৎচালক বল কত হবে n মাইনাস 2xe। হয়েছে, n হচ্ছে মোট সেল সংখ্যা আর x হচ্ছে ভুলভাবে যেটা লাগানো আছে। আচ্ছা, বাই কি হবে, মোট যে রোধ, মোট রোধটা কত হবে, এখানটায় আমরা অ্যাকচুয়ালি n সংখ্যক ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা ডট 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 করে যেতে হবে, এটা প্রথমেই ছিল আমরা মুছে দিয়েছিলাম, মানে মোট হচ্ছে n সংখ্যক সেল থাকবে। তাহলে মোট রেজিস্ট্যান্স হচ্ছে n স্মল আর প্লাস হচ্ছে ক্যাপিটাল আর, হয়েছে। তাহলে এটাই হবে কি, এটাই হবে এক্ষেত্রে কারেন্টের মানটা। আচ্ছা, এবার দেখো একটা স্পেশাল কেস আমরা দেখাচ্ছি যেখানে কতগুলো সেল মানে n সংখ্যক সেল, ওকে, এরা কি আছে, একটা বদ্ধ বর্তনীতে রয়েছে, পরপর সিরিজে যোগ করা আছে। এটা ভাবার কারণ নেই যে এটা সমান্তরালে আছে বলে এটা প্যারালাল হচ্ছে কম্বিনেশন। তুমি দেখো প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস এইভাবেই আছে, অতএব সিরিজ কম্বিনেশনে আছে, হয়েছে। তবে এটা একটা বদ্ধ একটা লুপে আছে। আমি এখানে ডট ডট দিয়েছি মানে এটা ভাবতে হবে এখানটা n সংখ্যক সেল আছে, হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা সেলের, এই সেল অথবা এই সেল যে কোনো একটা সেলের প্রান্তীয় ভোল্টেজটা কত হচ্ছে, হয়েছে। তো আগে আমরা দেখে নিই এখানটায় কারেন্টটা কত হবে। কারেন্ট কত হবে, I সমান যেহেতু সিরিজে আছে অতএব এটা হচ্ছে NE বাই কত হবে, যে এখানে তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স নেই, শুধু অভ্যন্তরীণ যে রোধগুলো আছে এবং n সংখ্যক হবে, অতএব n r, হয়েছে। অতএব এখানে আমরা পাচ্ছি E বাই r।
অথবা ই সমান হচ্ছে কত আই আর, এটা আমরা পেলাম। হয়েছে। এবারে যে কোনো একটা সেলের, ধরো আমি যদি বলি এই সেলটার ক্ষেত্রে আমরা বিভব প্রভেদটা আমরা বার করব, তাহলে আমরা কত কত হয় দেখি। যে আমরা আমরা এরকম একটা রিলেশন শিখেছিলাম না, যে ই সমান কি হয়, যে ভি প্লাস হচ্ছে আই আর হয়, তাই না? যে একটা সেল আমরা নেই এইরকম ভাবে, এটা ই, এটা ক্যাপিটাল আর, এখানে অভ্যন্তরীণ রোধ স্মল আর, এখানে কারেন্ট আই দিয়ে আমরা বলি যে ই সমান হচ্ছে কি হবে, ওহমের সূত্র অনুসারে এই যে দুটো রোধ এক্সটার্নাল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা সিরিজে আছে, অতএব আর প্লাস স্মল আর। এবারে আই আর মানে হচ্ছে এটা কি হবে, যে এই কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তথা এখানে যে আমার ভোল্টেজ ড্রপটা হলো, প্লাস হচ্ছে আই ইন্টু স্মল আর, এটাকে আমরা নষ্ট ভোল্ট বলি। এই সেলের ভেতর দিয়ে যখন কারেন্টটা যায় তার ফলে যে তড়িৎ শক্তিটা নষ্ট হয় বলতে এখানে মেনলি তাপীয় শক্তিতে ওটা ডিসিপেশনটা হয়। ওকে, তো আমরা এইভাবে রিলেশনটা কিন্তু পাই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই যে ভি ভি বলতে যে কোনো একটা সেলের প্রান্তীয় ভোল্টেজটা, তাহলে ভি সমান কি হবে, ই মাইনাস আই আর পাচ্ছি। এবার দেখো যে আমরা এই ইর মানটা এই যে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই তাহলে কত পাবো, আই আর মাইনাস আই আর সমান এখানে আসছে 0 হলো। অতএব এটা খেয়াল রাখবে, এরকম একটা স্পেশাল কেসে যখন কতগুলো সেলকে আমরা একটা বদ্ধ বর্তনীতে যোগ করছি পরপর সিরিজে, তখন যে কোনো একটা সেলের যদি প্রান্তীয় বিভব প্রভেদটা জানতে চাওয়া হয় তাহলে তার মানটা কত হবে, যে এটা 0 হবে। হয়েছে, যেখানটা প্রত্যেকটা সেল কিন্তু আইডেন্টিক্যাল, প্রত্যেকটারই তড়িৎচালক বল একই এবং অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে একই। আচ্ছা, এবার একটু একটু ডিফারেন্ট ওয়েতে আমরা দেখি। একটা দেখবে প্রবলেম তোমাদের দেয় যে কখনো একটা সেলের তড়িৎচালক বলের থেকে তার প্রান্তীয় বিভব প্রভেদ ভি ওটা কি বেশি হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটাই আমরা এখানটা ডিসকাস করব। দেখো, এখানে দুটো সেলকে আমরা সিরিজে রেখেছি কিন্তু বিপরীত মুখী করে রেখেছি, এবং ধরে নেই যে ই ওয়ানটা হচ্ছে গ্রেটার দেন ই টু। ওকে, তাহলে কি হবে, যেহেতু তার ফলে কি হচ্ছে, একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করতে পারছে না। হ্যাঁ, ই ওয়ানটা যেহেতু গ্রেটার দেন ই টু, সুতরাং একটা লব্ধি তড়িৎচালক বল কাজ করবে, এবং সেই লব্ধি তড়িৎচালক বলটা কি হবে, ই ওয়ান মাইনাস ই টু হবে। এবং সেক্ষেত্রে কারেন্টটা কি হবে, কারেন্টটা অবশ্যই এই যে আই এইভাবে যাবে কারেন্টটা। ওকে, কারেন্টটা আমরা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা যদি প্রান্তীয় বিভব প্রভেদ যদি ধরি আর কি, তো এক্ষেত্রে কি হবে, বিভব প্রভেদের ডিরেকশন কিন্তু ই ওয়ান সেলের ক্ষেত্রে কোন দিকে হবে, এই দিকে হবে। সবসময় ওই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যায়। অতএব এখানে ভি ওয়ান, এখানেও এই সেলের রেসপেক্টে ওটা হবে ভি টু। তাহলে দেখাই যাচ্ছে যে সেলের তড়িৎচালক বলটা অপেক্ষাকৃত বেশি তার ক্ষেত্রে ই ওয়ান ভি ওয়ান একই দিকে রয়েছে। হয়েছে, আর যার যে সেলের তড়িৎচালক বলটা অপেক্ষাকৃত কম আছে তার ক্ষেত্রে দেখো যে ভি টুটা কিন্তু ই টু বিপরীতে কাজ করছে, কারণ কারেন্টটা তো আলটিমেটলি এই দিকেই যাবে। অর্থাৎ ই টুর বিপরীতে কিন্তু ভি টুটা কাজ করছে, এবং ভি টুটা কিন্তু এক্ষেত্রে ই টুর থেকে বেশি হবে। অতএব এই যে আমরা বললাম যে কখন একটা সেলের তড়িৎচালক বলের থেকে, বা ইএমএফ বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, তার থেকে বিভব প্রভেদটা বেশি হবে। কখন হবে, যে সেলের তড়িৎচালক বলটা অপেক্ষাকৃত কম তার বিভব প্রভেদটা কিন্তু বেশি হবে। হয়েছে, অর্থাৎ দেখো এটার ক্ষেত্রে আমরা রিলেশনটা লিখতে পারি, মানে ওহমের সূত্র অনুসারে টোটাল কারেন্ট আমরা ধরে নিয়েছি আই বলে, তাহলে কি হবে, প্রথম সেলটার ক্ষেত্রে হবে ই ওয়ান সমান, যেটা আমরা আগেই বার করলাম, ই ওয়ান সমান হবে ভি ওয়ান প্লাস
আই আর ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট যে সেলটা আছে তার ক্ষেত্রে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে ই ওয়ানটা কি হবে, গ্রেটার দেন ভি ওয়ান। এটা এটা তো ন্যাচারাল ব্যাপার। আর দ্বিতীয় সেলের ক্ষেত্রে দেখো, সেকেন্ড যে সেকেন্ড সেল, এর ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখো ই টু যেদিকে কারেন্টে কিন্তু উল্টো দিকে যাচ্ছে, এই সেল যেদিকে কারেন্ট পাঠাতে চায় এককভাবে, আলটিমেটলি কম্বিনেশনে কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে। কারণটা কি, ই টুর থেকে ভি টুটা বেশি হয়েছে বলে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে ভি টু সমান কি হবে, ভি টু সমান হবে ই টু প্লাস আই, এখানে কত আছে আর টু, এই রিলেশনটা কাজ করবে। হয়েছে, ন্যাচারালি এখানে কি হবে, ভি টুটা গ্রেটার দেন হচ্ছে ই টু। অথবা তুমি বলতে পারো যে ভি টু মাইনাস ই টু সমান হচ্ছে আই আর টু, এইভাবে বলা যেতে পারে। যাই হোক, তাহলে এই সেলের ক্ষেত্রে যার তড়িৎচালক বলটা কম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা কিন্তু প্রান্তীয় যে বিভব প্রভেদটা ওটা তড়িৎচালক বলের থেকে বেশি হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। আচ্ছা, এখানে কতগুলো সেল রয়েছে যাদের তড়িৎচালক বল আমরা সমান রেখেছি আর অভ্যন্তরীণ রোধটাও একই আছে, ই আর এইভাবে আছে। তবে চিন্তা নেই, আমরা তড়িৎচালক বল আলাদা করেও আমরা হিসেবটা কিন্তু করব, আমরা নেক্সট আমরা হিসেবটা করব। আগে আমরা সিম্পলভাবে দেখে নিই। তো এই এন সংখ্যক সেল এরকম প্যারালাল কম্বিনেশনে আছে, বোঝাই যাচ্ছে এদের যে পজিটিভ যে পোলারিটি এগুলো এক জায়গায় আর নেগেটিভ পোলারিটিগুলো এক জায়গায় আছে। হয়েছে, প্রত্যেকটা তড়িৎচালক বল বা ইএমএফটাও একই আছে ই। তার ফলে কি হবে, কম্বিনেশনের যে তড়িৎচালক বলটা, এক্ষেত্রে এক একটা সেলের যা ইএমএফ কম্বিনেশনের ক্ষেত্রেও সেই একই ইএমএফ বা তড়িৎচালক বলটা থাকবে, যেহেতু প্যারালাল কম্বিনেশনে আছে। সমস্ত পজিটিভগুলো এক জায়গায়, সমস্ত নেগেটিভগুলো এক জায়গায়। হয়েছে, তাহলে এখানটায় খেয়াল রাখতে হবে যে তুল্য তড়িৎচালক বল বা ইএমএফ, এটা কত হবে, এক একটা সেলের যা হয় সেটাই হবে, মানে ই হবে। হয়েছে, আচ্ছা, আর রেজিস্ট্যান্সটা কত হবে এক্ষেত্রে, টোটালটা হবে, এগুলো দেখো আর 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 এগুলো হচ্ছে সমান্তরাল সমবায়ে আছে। তার মানে আমরা বলতে পারি যে 1/r' সমান, শুধু আমি এইগুলোর কথা বলছি, তাহলে 1/r প্লাস 1/r এইরকম ভাবে হয়ে, এটা হচ্ছে এন সংখ্যকের জন্য। তার মানে কত হবে, এখানে আমরা বলবো n বাই স্মল আর, তাহলে r' সমান হবে r/n। তার সঙ্গে এই এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স, এটা কিসে আছে, সিরিজে আছে। হয়েছে, তাহলে এক্ষেত্রে এই কম্বিনেশনে যখন সেলগুলো আছে সেক্ষেত্রে কারেন্টটা আই সমান হবে তুল্য যে ইএমএফ, তাহলে কত সেটা, ওটা হবে ই, আর মোট যে রেজিস্ট্যান্স হবে ক্যাপিটাল আর প্লাস হচ্ছে এইটা, এটা সিরিজে থাকবে, এটা আমরা যোগ করে দিলাম। হয়েছে, দিলে আমরা পেয়ে যাচ্ছি এন ই বাই এটা এন আর প্লাস স্মল আর, এই হয়ে যাচ্ছে। অতএব প্যারালাল কম্বিনেশনে আমরা এইভাবে কারেন্টের মানটা পাই। এখানেও একটা বিষয় খেয়াল করে দেখো, যদি দেখা যায় যে স্মল আর গ্রেটার দেন হচ্ছে এন আর হয়ে গেছে। হয়েছে, তার মানে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স, একটা সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওটা যদি এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের থেকে যদি অনেক হাই হয়, মানে এমন সেলগুলো আমরা ইউজ করলাম যাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ যথেষ্ট বেশি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আই সমান, এটা আমরা নিয়ারলি বলতে পারি যে তখন এই পার্টটাকে আমরা অমিট করব,
এই যে এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা 0 করে দেব, তখন কি হবে এন ই বাই স্মল আর, মানে যেন এন গুণ হচ্ছে এই ই বাই আর হয়েছে। মানে এক একটা সেল সেক্ষেত্রে যে কারেন্ট পাঠাবে, যে কারেন্টটা দেবে, আর কম্বিনেশনের ক্ষেত্রে তার আমরা এন গুণ কারেন্টটা পাবো। হয়েছে। কারণটা কি দেখে নাও, এখানে একটা সেলের ক্ষেত্রে কি হবে, একটা সেলের ক্ষেত্রে আমরা এইভাবে তো লিখবো, এই এটা ই আছে, এটা স্মল আর ক্যাপিটাল আর, সেক্ষেত্রে আই সমান হবে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আমরা আগেই বলেছি স্মল আরটা যথেষ্ট বেশি, তার মানে এইটাকে আমরা নেগলেক্ট করছি, যেমন এন আরটাকে নেগলেক্ট করেছিলাম, এখানেও আরটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে আই সমান কি হবে ই বাই আর, আর এখানে কি পাচ্ছি এন গুণিত ই বাই আর। তার মানে একটা সেল যা কারেন্ট দেবে, আর যখন প্যারালালে আমরা রাখবো সেক্ষেত্রে আমরা তার কিন্তু এন গুণ বেশি কারেন্টটা পাবো, প্রোভাইডেড আর মানে স্মল আর গ্রেটার দেন এন ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা নেক্সট এবার দেখো যেটা আমি বলছিলাম যে এখানেও প্যারালালে কিন্তু দুটো সেল রয়েছে, তবে ওদের তড়িৎ চালক বলগুলো আলাদা, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এটাও কিন্তু আলাদা আছে। সেক্ষেত্রে এই যে দুটো বিন্দু আমরা নিলাম, প্রান্তীয় দুটো বিন্দু, ঠিক আছে, এইখানটায় লব্ধি তড়িৎ চালক বল কত, তারপরে প্রান্তীয় বিভব প্রভেদ কত, অথবা কারেন্ট, এই কারেন্টের মানটা কত হবে, এগুলো আমাদের বার করতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে না তোমরা দেখবে যে এই যে যেই বা নিট এইগুলোতে কিন্তু এই টাইপের কিছু প্রবলেমগুলো থাকে। সেখানটায় ওই আমরা যেটা আগে করেছিলাম যে একই তড়িৎচালক বল থাকবে, সেটা কিন্তু থাকে না কোশ্চেনগুলোতে। হয়েছে। অতএব দেখো যে এখানে তাহলে কিভাবে আমরা হিসেবটা করব। হ্যাঁ, আমরা এক একটা সেল যদি ইন্ডিভিজুয়ালি আমরা ধরি, তাহলে এখানটায় ধরে নাও কারেন্ট I1 আমরা প্রাথমিকভাবে ধরলাম, যেটা E1 এর জন্য I1 কারেন্টটা এইদিকে আসছে, এর জন্যে কারেন্টটা কত হবে I2, লব্ধি কারেন্টটা কত হচ্ছে আমরা I বলেছি, তাই তো। অতএব এইখানে যেন মিট করছে, অতএব কার্চফের যে প্রথম সূত্রটা আছে KCL, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে I1 প্লাস I2 সমান কি হবে I। হয়েছে। তো প্রথমে এই সেলটার জন্য ফার্স্ট যে সেলটা আছে সেক্ষেত্রে আমরা কি লিখব, যে এখানটা ধরে নিই যে প্রান্তীয় বিভব প্রভেদটা এটা হচ্ছে ভি বললাম। ওকে, যে এ ও বি এর মধ্যে বিভব প্রভেদটা হচ্ছে ভি, বিভব প্রভেদ এটা ধরা হলো যে ভি বলে। হয়েছে। তাহলে ফার্স্ট সেলের জন্য আমরা লিখব যে E1 সমান ভি প্লাস I1 আর R1, এটা আমরা আগেই তো পেয়েছি, সেটাই লিখলাম। তার মানে এখান থেকে আমরা I1টা দেখে নিই, I1 সমান কত হবে, I1 সমান হবে যে E1 মাইনাস ভি বাই R1, এটা আমরা ফার্স্ট এটা সূত্র পেলাম। একই রকম ভাবে সেকেন্ড যে সেলটা আছে সেটার ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে পাবো I2 সমান E2 তারপরে মাইনাস ভি বাই R2, এভাবে পাওয়া যাবে। হয়েছে। আবার এ আর বির মধ্যে যেহেতু বিভব প্রভেদটা ভি বলে বলেছি, আমরা এই ব্রাঞ্চটা দিয়ে যদি আমরা দেখি তাহলে ভি সমান কি হবে আই ইন্টু এই ক্যাপিটাল আরটাও হবে, ওই এক্সটার্নাল যে পার্টটা আছে সেখানে রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো। অতএব আমরা সেদিক থেকে পাবো যে আই সমান, মানে এই বহিঃবর্তনী যদি আমি দেখি তাহলে ভি সমান কি হবে, আগে লিখি ভি সমান হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর। অতএব
আই সমান হবে ভি বাই ক্যাপিটাল আর। হয়েছে? তাহলে আমরা এইটা যদি যোগ করে দিই ওই কার্চফের ফার্স্ট ল কেসিএল অনুসারে যদি আমরা যোগ করি, তাহলে দাঁড়াবে এই যে I1 প্লাস I2 সমান হচ্ছে আই। হয়েছে? তাহলে আমরা পাচ্ছি, এই পোর্শনটা মুছে দিলাম, এটাও মুছে দিচ্ছি। তাহলে দেখো I1 সমান হচ্ছে E1 মাইনাস ভি বাই R1 প্লাস I2। I2 সমান কত হবে? E2 মাইনাস ভি বাই R2 সমান এইখানটায় আমরা পেলাম ভি বাই ক্যাপিটাল আর। পাওয়া গেল। তাহলে আমরা ভিটাকে এক জায়গায় নিয়ে নিই, হ্যাঁ। অতএব E1 বাই R1 প্লাস E2 বাই R2 সমান এই দিকে যদি আসে তাহলে ভি ইন্টু 1 বাই আর প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2 এটা দাঁড়াচ্ছে। অতএব ভি ভি মানে এখানটা ভি এ বি, এই যে ভি এ বি, বা এটাকে আমরা সিম্পলি বলেছি ভি বলে বলেছিলাম। তাহলে ভি সমান কত হবে? যে E1 বাই R1 প্লাস E2 বাই R2, আর নিচে হচ্ছে 1 বাই আর প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে? তাহলে এটাই হচ্ছে কি এ বির মধ্যে যে প্রান্তীয় বিভব প্রভেদ তার সূত্র। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বিভিন্ন প্রবলেমে ইউজ করব। ওকে? এবার দেখো যে এ বির মধ্যে যদি বলা হয় তুল্য তড়িৎ চালক বলটা কত, ঠিক আছে? তুল্য তড়িৎ চালক বল এই এ বির মধ্যে, এ ও বি এর মধ্যে তুল্য ইএমএফ যদি বার করতে বলা হয়, তাহলে কি হবে? মানে এই যে দুটো সেল আছে, দুটো সেলের জন্য লব্ধি মানে যে তুল্য হচ্ছে তড়িৎ চালক বল। আমরা তো দেখেছিলাম যে দুটো যদি সমান যদি ইএমএফ হয় ই, তাহলে কি হবে? তুল্য তড়িৎ চালক বলটাও সেই ই হয়েছিল, কিন্তু এখানটায় কি হবে? হয়েছে? তাহলে তুল্য তড়িৎ চালক বলটা নির্ণয় করার সময় আমাদের ভাবতে হবে যে বহির্বর্তনী যেন নেই, মানে ছিন্ন বর্তনীতে আছে। একটা সেলের যখন আমরা ইএমএফটা বার করি তখন সেলটাকে আমরা ছিন্ন বর্তনীতে রাখি। ছিন্ন বর্তনীতে রাখার উদ্দেশ্য হচ্ছে আটটা যেন না থাকে। তার মানে এখানে দেখো আটটা আছে, আটটা থেকেও থাকবে না, তার মানে আটটাকে আমরা কি করব? ইনফিনিটি করে দেব। আটটা যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে? এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে তখন এটা কার্যত ছিন্ন বর্তনীতে হয়ে যাবে। হয়েছে? তাহলে তুল্য ইএমএফ যখন বার করব, তুল্য ইএমএফ যদি এটাকে ই ড্যাশ যদি বলি, হ্যাঁ, ই ড্যাশ হলে, হয়েছে? তাহলে এই যে সেক্ষেত্রে আরটা কি করতে হবে? আরটা টেন্ডস টু ইনফিনিটি করে দিতে হবে, ঠিক আছে? আরটাকে ইনফিনিটি করতে হবে এই রিলেশনে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে ই ড্যাশ সমান হবে ই বাই R1 প্লাস, এটা E1 হবে, আর এটা E2 বাই R2। এইটাই আরটা কি হবে? যেহেতু ইনফিনিটি আছে তাহলে 1 বাই ইনফিনিটি, ওটা 0। অতএব 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটাও খুব ইম্পর্টেন্ট রিলেশন। এই দুটো এ বির মধ্যে বিভব প্রভেদ বলে এটা বলবে। এ বির মধ্যে যদি দুটো সেলের জন্য লব্ধি বা তুল্য তড়িৎ চালক বল যদি বলা হয় তখন আরটাকে ইনফিনিটি করে আমরা এই ওয়েতে লিখব। আচ্ছা,
এই ক্ষেত্রে আমরা এ বির মধ্যে বিভব প্রভেদ বার করেছি, তড়িৎচালক বল বার করেছি। এবার দেখি কারেন্টটা, মেন কারেন্ট যে আই, এটা আমরা দেখে নিই কত হবে। হয়েছে? তাহলে এই মেন কারেন্ট আই বার করতে গেলে সূত্রটা কি আছে, যে তুল্য তড়িৎচালক বলটা বা লব্ধি তড়িৎচালক বল, লব্ধি তড়িৎচালক বল, বা আমি ইএমএফ বলে দিলাম, লব্ধি ইএমএফ। হয়েছে? বাই কি হবে, যে মোট রোধ বর্তনীতে, মোট যে রোধ, এইটা। হয়েছে? তাহলে লব্ধি তড়িৎচালক বল আমরা কত পেয়েছি, এই যে ই ড্যাশ, এটা আমরা পেয়েছি। হয়েছে? এটা একটুখানি ফাঁকা করে লিখি, এই। তাহলে লব্ধি তড়িৎচালক বল এখানে আমরা দেখতে পাচ্ছি E1, এই, ঠিক আছে? তাহলে E1 বাই R1 প্লাস E2 বাই R2 বাই কি দেওয়া আছে, যে 1 বাই R1, এটা হচ্ছে দুটো সেলের ক্ষেত্রে, আর 1 বাই R2, এই হলো ওপরে। তাহলে আমরা লব্ধি ইএমএফটা পেলাম। আর মোট রোধটা কত, মোট রোধ হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আছে, এই। আচ্ছা, ক্যাপিটাল আর আর এই R1 R2 কিসে আছে, প্যারালালে আছে। অর্থাৎ প্যারালালে থাকলে এদের তুল্যটা কত হবে, এই যে 1 বাই R1 প্লাস 1 বাই R2, ওই 1 বাই আর ড্যাশ করে করতে হবে। তার মানে আর ড্যাশ সমান তাহলে হয়ে যাবে কত, R1 R2 বাই হচ্ছে R1 প্লাস R2, এই তো, এরকম ভাবে আসবে। তাহলে এখানটায় এই যে তুল্যটা আছে তার সঙ্গে আবার এই ক্যাপিটাল আরটা কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এখানে লিখবো আর প্লাস R1 R2 বাই হচ্ছে R1 প্লাস R2 হলো। তাহলে এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটের তুল্য, তুল্য বলছি, যে কারেন্টটা আমরা পাচ্ছি সেই কারেন্টের মানটা এটা আমরা পেলাম। হয়েছে? আচ্ছা, এবারে হচ্ছে মিক্সড কম্বিনেশন, মানে শ্রেণী এবং সমান্তরাল মিশে আমরা সেলগুলোকে রেখেছি। এখানটায় ধরা যাক যে এক একটা রোতে n সংখ্যক সেল আছে, ওকে, মানে এখানে n সংখ্যক আছে। আমি লিখেও দিচ্ছি যে nটা হচ্ছে কি, নম্বর অফ সেলস ইন এ রো, এক একটা সারিতে যতগুলো সেল আছে। আর কতগুলো রো আছে, ধরে নাও যে m সংখ্যক, তাহলে mটা হচ্ছে কি না, নম্বর অফ রোজ, মানে সারির সংখ্যা। তার মানে মোট সেলের সংখ্যা কত হবে, mnটা হচ্ছে কি না, টোটাল নম্বর অফ সেলস। বোঝাই যাচ্ছে? হয়েছে? তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে আগে দেখি যে এক একটা রোতে যে সেলগুলো আছে, n সংখ্যক সেল আছে, তার মানে, এবং এটা দেখো যে যেহেতু সিরিজে আছে, তাহলে তুল্য তড়িৎচালক বলটা কত হবে, প্রত্যেকটা তড়িৎচালক বল একই আছে, অতএব n সংখ্যকের জন্য ne হবে। সেকেন্ড যে রো, এখানেও হবে ne, থার্ড রো ne, এইরকম ভাবে যাবে। মোট n সংখ্যক রো আছে, তাহলে প্রত্যেকটাতে তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছে ne। এবারে এই ne এইগুলো যেহেতু প্যারালাল কম্বিনেশনে আছে, অতএব এই তুল্য যে সার্কিটটা, মানে এই যে পুরো যে সার্কিটটা, এই পুরো সার্কিটের লব্ধি তড়িৎচালক বল হবে ne হবে প্রত্যেকটা রোতে যা, আর সমগ্র সার্কিটটা বিবেচনা করলেও ওই ne হবে, কারণ কি না, এরা সমান্তরালে থাকবে। হয়েছে? তাহলে neটা হচ্ছে কি না, তুল্য ইএমএফ, মানে সমগ্র সার্কিটে তথা এক একটা রোতে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কারেন্টটা পেতে হবে। তো কারেন্ট সমান কি হবে, যে
তুল্য ইএমএফ বাই হচ্ছে মোট যা রোধ। তো এক একটাতে আমরা দেখে নিই, এক একটা সিরিজে রোধটা কত হবে, এন সংখ্যক আছে, তার মানে আর দিয়ে হবে এন আর হবে, এটাতে এন আর হবে, এখানেও এন আর হবে, তাই তো? এই যে আমি এন আর লিখে রাখছি, এটাতেও কত হবে, সেই এন আর হবে। এবার এরা কেমন ভাবে আছে, এরা কিন্তু পরস্পর এই যে এই দুটো বিন্দু যে আছে এ বি, এই দুটো বিন্দুর সাপেক্ষে কেমন ভাবে থাকবে, সমান্তরালে থাকবে। তাহলে তুল্য যে রোধটা ওটা যদি আর ড্যাশ হয় তাহলে 1/nr প্লাস 1/nr এইভাবে যাবে। যেহেতু রোধ সংখ্যা হচ্ছে m, তাহলে এই যে এটা আমরা এই যে n সংখ্যক হবে, তার মানে টোটালটা কত হবে, m/nr হলো। তাহলে আর ড্যাশের মানটা কত, আর ড্যাশের মানটা হবে n স্মল r বাই m হবে, হয়েছে। তাহলে এইটুকু পোর্শনে আমরা যে মোট অভ্যন্তরীণ রোধ এটা আমরা পেয়ে গেছি। এইটার সঙ্গে আবার এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স আছে আর, এটা কিন্তু সিরিজে আছে, সিরিজে থাকবে। তাহলে আমরা কারেন্টটা এইভাবে লিখতে পারবো যে আই সমান মোট যে তড়িৎচালক বলটা ওটা কত হবে, এন ই বাই এক্সটার্নাল রোধ ক্যাপিটাল আর প্লাস এখানকার অভ্যন্তরীণ রোধগুলোর সমষ্টি এইটা পেয়েছি, তাহলে এন স্মল আর বাই এম হলো। অতএব এবারে আমি এখান থেকে পেয়ে যাব আই সমান কত হবে, এম এন ই বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। ঠিক আছে, এটাই আমরা কারেন্টের মানটা পেয়ে গেলাম। এবারে দেখা যায় যে কারেন্টের মানটা কখন হাইয়েস্ট হবে বা কি শর্তে হবে এটা আমরা বার করে নিতে পারি, হয়েছে। তো এটাকে এইভাবে কিন্তু লেখা যাবে, এম এন ই বাই, আমাদের এই হরটাকে যদি আইয়ের মানটা আমরা ম্যাক্সিমাম করতে চাই তাহলে এটাকে কি করতে হবে, এই হরটাকে আমরা ছোট করব, যতটা সম্ভব ছোট করা যায়। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, রুট এম আর মাইনাস রুট এন আর, এটাকে স্কোয়ার করে দিলাম, দিলে কি হবে, এম আর প্লাস এন আর, এটা তো হবে, মাইনাস দিয়ে 2ab একটা টার্ম আসবে, ওটাকে কাটানোর জন্যে 2 দিয়ে রুট এই যে এম এন স্মল আর ক্যাপিটাল আর। তাহলে দেখো ওই এই পোর্শনটা কেটে যাবে, 2ab পোর্শনটা কেটে যাবে, তাহলে এইরকম ফর্মে এলো। এটাকে লেখার উদ্দেশ্যটা হচ্ছে ওই আইটাকে আমরা আই ম্যাক্স নেব বলে, হয়েছে। তাহলে আই, এটা আই ম্যাক্স হবে যদি এই যে এই পোর্শনটা তো জিরো হবে না, কিন্তু এটা যেহেতু a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় আছে, তাহলে আমরা এই পোর্শনটাকে আমরা জিরো করতে পারি। এম আর এন এর মানটা এম এন আর আর ক্যাপিটাল আর স্মল আর, এটাকে এমনভাবে চয়েস করবো যেটা জিরো হতে পারে। অর্থাৎ এন ক্যাপিটাল আর সমান যদি এন স্মল আর হয়, এই শর্তে আইটা আই ম্যাক্স হবে, বোঝা গেল। অর্থাৎ এই শর্তে আইটা তখন আই ম্যাক্স হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা আই ম্যাক্সের মানটা লিখতে পারি, তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে এম এন ই বাই, এবারে এটাকে হয় লিখবো 2m আর, আর না হলে লিখবো 2n আর। যদি লিখি 2n আর, তাহলে আমরা কি পাচ্ছি, এমটা কেটে যাবে, এন ই বাই 2r, এটা আমরা পাবো। অথবা আই ম্যাক্স সমান এটাও পেতে পারি, এম এন ই আছে, এবারে এম আর সমান তো এন আর বলেছি, অর্থাৎ 2n আর করে দিই, 2n স্মল আর, হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে,
এনটা কেটে যাবে, তাহলে দাঁড়াবে এম ই বাই 2r, এটাও হতে পারে। হয়েছে, এই দুটোর মধ্যে যেমন ইচ্ছা আমরা লিখতে পারি। এবার দেখো একটা আমি প্রবলেম এখানে দিয়েছি, বলতে একটা সার্কিট রয়েছে, যে সার্কিটে দুটো সেল আছে, সেল দুটোর যা ইএমএফ এটা কিন্তু সমান নয়, এমনকি তাদের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড রেজিস্ট্যান্স আছে এই R1 R2 এটাও কিন্তু সমান নয়। আচ্ছা, একটা কথা দেখো যে R1 R2 বাইরে আছে, আমি যদি ভাবি যে R1টা হচ্ছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, অসুবিধে কিন্তু কিছু নেই। যদি আলাদা কিছু থেকেও থাকে মানে যোগ হয়ে যেন আছে, এটা বাইরে থাকে ভেতরে থাকে একই, মানে এটাকে তুমি ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে কিন্তু ভাবতে পারো যে E1 এর ক্ষেত্রে R1টা ইন্টারনাল রেজিস্ট্যান্স, E2 এর ক্ষেত্রে এটাও যেন ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা ভাবা যায়। তো যাই হোক, এইরকম কম্বিনেশন দিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল R, আমাদের বার করতে হবে মেন কারেন্ট, তারপরে ব্রাঞ্চের যে কারেন্ট, এইগুলোর আমাদের মানটা বার করতে হবে। দেখো যে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে করবে। এই এ আর বির মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার সূত্র তো আমরা শিখলাম, তো সেটাই আমাদের লিখতে হবে যে ভি এ বি সমান কত হবে, এটা আমরা বলেছিলাম, এটা সূত্রটা ছিল, সূত্রটা আগে লিখে দিই, E1 বাই R1 প্লাস হচ্ছে E2 বাই R2, ওই কার্চফসের ল থেকে আমরা এটা পেয়েছিলাম এই প্রমাণটা। আচ্ছা, দিয়ে 1 বাই ক্যাপিটাল R, আর এখানটায় এইভাবে, এই সূত্রটা আমরা জাস্ট প্রমাণটা করলাম। তো এই ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে কত হবে, 2 বাই R1টা হচ্ছে 0.1 আছে, 0.1, আর তারপরেটা হচ্ছে E2 1.5 আছে বাই এটা 0.5 হয়েছে, আর এখানটা 1 বাই R মানে 10 একের 10, এটা 1 বাই R1 মানে 0.1, আর হচ্ছে এটা হচ্ছে 0.5 আছে, হয়েছে। তাহলে এটা এটা কত দাঁড়াবে, এটা 10 মানে 20, আর এটা তো 3 যাবে, তাহলে দাঁড়াচ্ছে এটা 23 হয়ে যাচ্ছে, তাই তো, 20 প্লাস এখানটা 3, আর এখানটায় দাঁড়াচ্ছে এটা কত 0.1, এটা দাঁড়াবে 10, এটা এটা হাফ মানে তোমার 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 23, আর এটা 12, 12.1 হয়েছে, সমান। আচ্ছা, তাহলে এটা হিসেব করলে এটা আমরা পাচ্ছি 1.9 অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, বাকিটা আমরা নিচ্ছি না, হলো। তাহলে আমি ভি এ বির মধ্যে বিভব প্রভেদটা পেয়ে গেছি, পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে 1.9 ভোল্ট হয়ে গেল। আমাদের আইটা বার করতে হবে, তাই তো। তাহলে এই দেখো এ বি মানে এই ব্রাঞ্চটা যদি আমি নেই, এই ব্রাঞ্চটা নিলে তো আমরা বলতে পারি ভি এ বি, এই নিচের ব্রাঞ্চের সাপেক্ষে আমরা বলতে পারি আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ভি এ বি সমান কত আছে, 1.9 আছে, সমান আই ইন্টু আরটা কত 10 আছে, অতএব আই সমান হচ্ছে 0.19 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে এই যে আইয়ের মান এটা আমি পেয়ে গেলাম 0.19 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা আই আর ভিএবি তো পেয়েছি, এবারে I1 I2 এগুলো বার করতে হবে। তাহলে আমরা এই সেলটার কথা যদি বিবেচনা করি, তাহলে কি হবে, ওই কেসিএল কারচফসের যে লটা ইউজ করার সময় যেমনভাবে আমরা I1টা পেয়েছিলাম, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, E1 সমান কত হবে, ভিএবি প্লাস I1 R1, এটা হবে। আচ্ছা, তাহলে
E1টা কত আছে, 2 ভোল্ট আছে, 2, আর VABটা 1.9 প্লাস হচ্ছে R1টা কত, 0.1 আছে, তাহলে 0.1 গুণিতক I1 আছে। তার মানে I1 সমান দাঁড়াবে এটাতে 0.1 বাই, এটাও তো 0.1 আছে, হয়েছে। তাহলে I1 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রেও সেই একই রকম ভাবে করব। E2 সমান হচ্ছে VAB প্লাস I2 R2 হবে, তাই তো। তাহলে E2টা কত আছে, E2টা 1.5 আর VABটা হচ্ছে 1.9। খেয়ালটা করবে এখানে কিন্তু তড়িৎচালক বলের থেকে বিভব প্রভেদটা বেশি হয়ে গেছে। তার মানে এটা নিশ্চয়ই আমরা পাবো যে I2 যেভাবে ধরেছিলাম, আমরা যেভাবে অ্যাসিউম করেছিলাম, ওটা কিন্তু হবে না। I2টাই কিন্তু উল্টো দিকে হবে, নিশ্চয়ই মাইনাস আসবে। প্লাস R2টা কত, 0.5 আছে, তাহলে 0.5 ইন্টু I2 হয়েছে। তাহলে এটা প্রথমে I2 সমান, তাহলে তো এটা মাইনাস আসছে 0.4 বাই হচ্ছে 0.5 হবে, ঠিক আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে মাইনাস কত, মাইনাস 540, তার মানে 0.8 অ্যাম্পিয়ার, এই হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো I2-র মান যেহেতু নেগেটিভ বেরোলো, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা ডিরেকশনটা এইদিকে হবে, এটা আমরা বার করার পরে বুঝতে পারলাম, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে, খেয়ালটা করবে।